ঠিক আছে, তো আমরা আজকে ওএসআই মডেলের চতুর্থ পার্টটা নিয়ে একটু কথাবার্তা বলবো। যদিও আমরা ওএসআই মডেলের কিন্তু সবগুলো লেয়ার নিয়ে কথাবার্তা বলা হয়ে গেছে, তারপরে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারটা নিয়ে একটু কথাবার্তা বলবো। যেমনটা আমরা জানি যে আমরা ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার, এখানে কিন্তু আমরা কিছু করতে পারবো না, এটা সম্পূর্ণ ইউজারের হাতে। তবে আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা ট্রান্সপোর্ট লেয়ার থেকে আমরা কাজ করতে পারবো, বা এখান থেকে আমরা যে কোনো কিছু মডিফাই করতে পারবো বা কনফিগার করতে পারবো। ওকে, তো ট্রান্সপোর্ট লেয়ারটার মধ্যে আর অনেক কিছুই জানার আছে, যেমন হচ্ছে টিসিপি ইউডিপি নিয়ে আর এর আগেও কথাবার্তা বলেছিলাম। তারপর হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেক আছে, পিডিইউ নিয়ে একটু কথাবার্তা, তারপর হচ্ছে উইন্ডো সাইজিং, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, তারপর নেট স্টেট কমান্ডটা নিয়ে একটু দেখবো। তারপর হচ্ছে এর বিভিন্ন ফ্ল্যাগস সম্পর্কে আমরা জানবো, আর টিসিপির হেডারে বিভিন্ন ধরনের ফ্ল্যাগস থাকে, ওই ফ্ল্যাগস সম্পর্কে একটু জানবো। তারপর হচ্ছে আর্জেন্ট ফ্ল্যাগ নিয়ে দেখবো, আর হচ্ছে এরর কারেকশন। টিসিপিতেও কিন্তু বা ট্রান্সপোর্ট লেয়ারেও কিন্তু এরর কারেকশন হয়। ঠিক আছে, এটা নিয়ে একটু কথা বলছি। তারপর টিসিপি আর ইউডিপি সম্পর্কে এর আগে আমি বলেছিলাম যে টিসিপি হচ্ছে আপনার রিলায়েবল কানেকশন প্রোভাইড করে, আর ইউডিপি হচ্ছে নন রিলায়েবল। মানে কি, যে টিসিপির ক্ষেত্রে আপনার এই ডাটাটা আমরা আমাদের সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যে কোনো ধরনের এরর ছাড়া এটা পৌঁছাবে, বা কোনো ধরনের লস ছাড়া এটা আপনার ডেস্টিনেশন যে ক্লায়েন্ট আছে বা ডিভাইস আছে সেখানে পৌঁছাবেই, সেটার জন্য টিসিপি ব্যবহার করা হয়। আর ইউডিপির ক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন ধরনের লস হচ্ছে বা ডাটা লস হচ্ছে। এটা আপনারা কল্পনা করতে পারেন, বা একটা এক্সাম্পল হিসেবে যদি দেখি, যে আপনারা যে কোনো একটা ফাইল যখন ডাউনলোড দেন আপনারা নেট থেকে, বা কালি লিনাক্সের যে কোনো একটা আইএসও ডাউনলোড দিলেন, এনিথিং, তো সেক্ষেত্রে এটা কিন্তু টিসিপিতে কাজ করে। আবার আপনি যখন ঢাকায় বসে আপনার দেশের বাড়িতে কল দিচ্ছেন, তখন কিন্তু অনেক সময় এমন হয় যে সিগন্যালটা ঠিকঠাকভাবে না পেলে আপনার ভয়েস কিন্তু কিছু ড্রপ হচ্ছে, তো সেক্ষেত্রে ইউডিপি ব্যবহার করছে। টিসিপি হচ্ছে সবসময় ট্রাস্টেড, যেহেতু এটা ইনশিওর করে যে এটা ডেস্টিনেশনে পৌঁছাবে, আর ইউডিপি তেমন একটা ট্রাস্টেড না। এই তো একটু আগে যেমনটা বলেছিলাম যে টিসিপি আপনার এইচটিটিপিএস, এফটিপি কিন্তু ফাইল ট্রান্সফারের জন্য, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এসএফটিপি, টেলনেট এসএসএইচ এগুলোর জন্য। আর ইউটিপির ক্ষেত্রে আমরা এটা হচ্ছে আপনার ডিএনএসএ, ডিএইচসিপিতে, টিএফটিপি অথবা এসএনএমপিতে ব্যবহার হয়। আর টিসিপিতে একটা বিষয় কি, যে ডাটাগুলো সবগুলো ডাটা আপনার সেগমেন্ট আকারে এক জায়গায় এক সেন্টার থেকে রিসিভারের কাছে যায়। তবে ইউটিপির ক্ষেত্রে বিষয়টা কি, যে এটার কোনো সেগমেন্ট নেই, সেগমেন্ট ছাড়াই সেটা ট্রান্সফার হতে থাকে ডাটা। ওকে, তারপর হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেক আছে। 3-ওয়ে হ্যান্ডশেকটা এখানে দেখানো হয় নাই। 3-ওয়ে হ্যান্ডশেক নিয়েও কথাবার্তা এর আগে বলা হয়েছে। সেক্ষেত্রে কি হয়, যে ক্লায়েন্ট একটা সিঙ্ক মেসেজ পাঠায় সার্ভারের কাছে, সার্ভার তখন এই সিঙ্ক মেসেজের রিপ্লেতে একটা সিঙ্ক অ্যাকনলেজ মেসেজ পাঠায়, যে আপনি কি ডাটাটা নিতে পারবেন। সে বলছে হ্যাঁ নিতে পারবো, তো সেক্ষেত্রে তারপর এই ডাটাটা পাঠানো শুরু করে। এই হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেক। ওকে, তারপর পিডিইউ নিয়ে বলেছিলাম আমাকে। পিডিইউ যেটা হচ্ছে প্রোটোকল ডাটাগ্রাম ইউনিট। এটা কি, যে আপনার কোন লেয়ারে কি ট্রান্সফার হচ্ছে সেটা আপনার দেখা যাবে। যেমন অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার, এই তিনটাতেই কিন্তু শুধুমাত্র ডাটা ট্রান্সফার হয়, ডাটাটাই শুধু ট্রান্সফার হয় এই লেয়ারের মাধ্যমে। তারপর ট্রান্সপোর্ট লেয়ার থেকে এই ডাটাটা আপনার সেগমেন্টে ট্রান্সফর্ম হয়ে যায়। তারপর নেটওয়ার্ক লেয়ারে সেটা প্যাকেটসে, ডাটা লিঙ্ক লেয়ারে সেটা ফ্রেমে পরিবর্তন হয়ে যায়, এবং ফিজিক্যাল লেয়ারে সেই ফ্রেমগুলো বিট আকারে পাঠানো হয় বা ট্রান্সফার করা হয়। ওকে, উইন্ডো সাইজ নিয়ে একটু কথা বলি। উইন্ডো সাইজের বিষয়টা কি, আপনার ধরেন যে সিঙ্ক টেকনোলজির কথা যেরকমটা বললাম, যে সে বলল যে 2টা উইন্ডো করে পাঠাতে পারবে। 2টা উইন্ডো করে পাঠালে আপনার প্রথম সেগমেন্টটা পাঠালো, দ্বিতীয় সেগমেন্টটা পাঠালো, তো এই PC2 বা ডেস্টিনেশন তখন তৃতীয়টার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, যে বলবে যে তৃতীয়টা নেওয়ার জন্য আমি প্রস্তুত।
তো তারপর হচ্ছে তৃতীয়টা পাঠাবে, চতুর্থটা পাঠাবে, তারপর PC2 বলবে পঞ্চমটা গ্রহণ করার জন্য আমি প্রস্তুত, এরকম। এখন ধরুন আমাদের কোনো একটা কানেকশন লসের জন্য আমাদের এই দ্বিতীয় ডাটাটা গেল না, তো সেক্ষেত্রে আপনার যে PC2 যে ডেস্টিনেশন ডিভাইস, সে কিন্তু অ্যাকনলেজমেন্ট পাঠাবে অ্যাকনলেজমেন্ট 2 এর, অর্থাৎ দ্বিতীয় ডাটাটা পাইনি, তো দ্বিতীয় ডাটাটা আবার পাঠাবে সে। এখন এমন যদি হতো যে উইন্ডো সাইজ আমাদের 3, তো এই 3টা আমাদের পাঠালো, তো 2 নাম্বারটা হঠাৎ করে আমাদের ট্রান্সফার করতে পারলো না যে কোনো একটা ইস্যুর কারণে, তো সেক্ষেত্রে PC2 কি করবে যে এই অ্যাকনলেজমেন্টটা দ্বিতীয়টার অ্যাকনলেজমেন্টই পাঠাবে। তারপর দ্বিতীয়টা যখন পাঠানো শেষ হবে, তখন আপনার চতুর্থটার দিবে, অ্যাকনলেজমেন্ট দিবে। তারপর চতুর্থটাও যদি পাঠানো হয়, তারপর হচ্ছে এরকম সিমultaneously আপনার ডাটাটা ট্রান্সফার হতে থাকবে। সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট সম্পর্কে যেরকমটা বলতে চাইছিলাম, যে আপনার যে সোর্স পোর্ট, ধরেন আপনি এখান থেকে, একটা ওয়েবসাইট খুলছি, ধরেন আমি এদিকে খুললাম facebook.com, এখানে লাগালাম হচ্ছে উইকিপিডিয়া চালু করে দিলাম। তারপর এদিকে হচ্ছে আমরা সিসকোর ওয়েবসাইটটা চালু করে দিলাম। তো এখন আমাকে বলেন যে এই যে আমি এদিকে ফেসবুকটা চালু করেছি, এখানে আমি উইকিপিডিয়া চালু করেছি, এখানে আমি সিসকো চালু করেছি, তো সিসকোর রিপ্লাই কিন্তু আমার এই ট্যাবেই এসেছে। আমার সিসকোর রিপ্লাই কিন্তু উইকিপিডিয়াতে আসে নাই, ফেসবুকেও আসে নাই। তো এটা করতে পারছে আমাদের পোর্ট নাম্বারের মাধ্যমে। এই যে ধরেন আমাদের যে আমরা যখন এখান থেকে পাঠাবো, আমি একটা ডায়াগ্রাম হিসেবে দেখাই। ওকে, ধরেন এটা হচ্ছে আমার পিসি। ঠিক আছে, তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেন্ডার, আর এটা হচ্ছে আমাদের সার্ভার। ওকে, তো এখন কি হলো যে ধরেন এখান থেকে আমাদের HTTPর মাধ্যমে আমাদের এই সার্ভারে হিট করবে। তো এই ক্ষেত্রে আমাদের সোর্স পোর্ট যে কোনো কিছু হতে পারে, র্যান্ডম, ধরেন 58256112 এনিথিং। তো এটা কিন্তু আমাদের পিসি থেকেই র্যান্ডমলি জেনারেট করা হবে। আর কিন্তু আমাদের ডেস্টিনেশন পোর্ট থাকবে আমাদের 80, যেহেতু আমরা HTTPর মাধ্যমে হিট করব, তো HTTPর পোর্ট নাম্বার হচ্ছে 80, আর HTTPS এর ক্ষেত্রে 443। পোর্ট নাম্বার সম্পর্কে এর আগে সম্ভবত বলেছিলাম। ওকে, তো আমাদের এই র্যান্ডম পোর্ট থেকে সার্ভারে কিন্তু আমাদের হিট করবে। তো এখন এমন হতে পারে যে এখানে তো আমরা দেখাচ্ছি, ধরেন অবশ্যই আমাদের যে ডিভাইসটা আছে সেন্টার থেকে, সেই সেন্টার থেকে তো আমাদের একটা কেন্দ্রীয় রাউটারে অবশ্যই এটা কানেক্ট হবে। তারপর হচ্ছে আপনার অন্যান্য বিভিন্ন রাউটার আছে, ISP রাউটার, IIG রাউটার, বিভিন্ন রাউটার শেষ করে তারপর হচ্ছে আমাদের এই সার্ভারে পৌঁছায়। তো এখন এমন হতে পারে যে আমি যে পোর্ট নাম্বারটা দিয়েছি সেটা আরেকজন সেন্ডার
ওকে, ওকে। তো এখান থেকে আরেকজন সেন্ডার এখানে পাঠালো, তো তারও কোইন্সিডেন্স হিসেবে ধরেন যে সেম পোর্ট নাম্বার এসে পড়লো, একটা কোইন্সিডেন্স হয়ে গেল সম্ভবত। ওকে, ধরে নেন একটা কোইন্সিডেন্সে দুইটারই পোর্ট নাম্বার সেম হয়ে গেল। তখন কি করবে, আপনাদের যে বাসার রাউটার আছে সেই বাসার রাউটারে সেটা আপনি ডিটেক্ট করবে এবং বলবে যে দুটোর পোর্ট নাম্বার একই হয়েছে, তো যে কোনো একটা পোর্ট নাম্বার চেঞ্জ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার যে কোনো একটা সেন্টারের পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিবে। ধরেন এটা চেঞ্জ করে দিল, এটা চেঞ্জ করে দিল 45613। ওকে, 45613। ওকে, তো সেক্ষেত্রে আমাদের রাউটার থেকে এটা চেঞ্জ করা হবে এবং চেঞ্জ করে সেটা আবার এই সেন্ডারের কাছে এই পোর্ট নাম্বারটা যে চেঞ্জ করা হয়েছে সেটা সম্পর্কে জানাবে। তা এইভাবেই কিন্তু আমাদের যে ডিভাইসে যে ওয়েবসাইটটা খুলি, যে ট্যাবের মধ্যেই খুলি, সেই ট্যাবের মধ্যেই কিন্তু আমাদের এই রিপ্লেটা আসে, যেরকমটা দেখতে পাচ্ছেন। আপনার এইচটিটিপির ক্ষেত্রে র্যান্ডম পোর্ট জেনারেট হবে এবং 80 নাম্বার পোর্টে এটা আমাদের ডেস্টিনেশন হবে। তবে এইচটিটিপি সার্ভার থেকেও যখন এটা আপনাদের রিপ্লাই আসে সেক্ষেত্রে কিন্তু সোর্স পোর্ট 80 থাকে, আর ডেস্টিনেশন পোর্ট এই যে আমাদের যে র্যান্ডম পোর্ট নাম্বারটা জেনারেট হয়েছিল সেই পোর্ট নাম্বারটা আমাদের ডেস্টিনেশন পোর্ট হয়ে চলে আসবে। আমরা যদি এইচটিটিপির মাধ্যমে একটা ওয়েবসাইটকে হিট করি তো সেটা তো রিপ্লাই দিতে হবে, তো সেই রিপ্লাইয়ের জন্য আমাদের এই এইচটিটিপি সার্ভার সোর্স পোর্ট 80 থেকে আমাদের জেনারেট করে র্যান্ডম পোর্ট নাম্বারে আমাদের ডেস্টিনেশন পোর্ট হবে। এইচটিটিপিএস এর ক্ষেত্রেও সেম, শুধুমাত্র পোর্ট নাম্বারটা পরিবর্তন, যে এটার ক্ষেত্রে র্যান্ডম যে আরেকটা পোর্ট নাম্বার তৈরি হলো আর ডেস্টিনেশন পোর্ট হবে 443 বা 443। আবার রিপ্লাইয়ের ক্ষেত্রেও আমাদের সোর্স পোর্টটা হবে 443 আর ডেস্টিনেশন পোর্ট হবে এই যে জেনারেট করা দ্বিতীয় র্যান্ডম একটা পোর্ট নাম্বার। ওকে, তো ট্রান্সপোর্ট লেয়ারের বিভিন্ন লেয়ার আছে, ফ্ল্যাগস আছে। তো ফ্ল্যাগসগুলো যেরকমটা দেখতে পাচ্ছেন, সিঙ্ক ফ্ল্যাগ আছে, অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ, তারপর হচ্ছে রিসেট ফ্ল্যাগ, আর্জেন্ট ফ্ল্যাগ, তারপর ফিনিশ ফ্ল্যাগ, এগুলো সবগুলো নিয়ে কথা বলছি। সিঙ্ক এবং অ্যাকনোলেজ এটা সম্পর্কে একটু আগে দেখানো হয়েছে। 3 লেয়ার আর্কিটেকচারটার মধ্যে এই যে এখানে সিঙ্ক প্যাকেট বা অ্যাকনোলেজমেন্ট প্যাকেট যে পাঠাই সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। ওকে, এই দুইটা ফ্ল্যাগের কাজ এটা। আর ফিনিশের ক্ষেত্রে কি, ধরেন আমরা যেরকমটা জানি যে আমাদের যে ট্রান্সপোর্ট লেয়ার, সেগুলো বিভিন্ন সেগমেন্টে পাঠানো হয়। Header, segment 1, segment 2, segment 3, segment 4, segment 5, segment 6. ওকে, তো যেরকমটা জানি আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে কিন্তু সেগুলো সেগমেন্ট আকারে আলাদা হয়ে যায়। আর এই সেগমেন্টের তথ্য কিন্তু আমাদের এই হেডারে থাকে, যে কয়টা সেগমেন্ট আছে,
আমার আমি যে ডাটাটা পাঠাচ্ছি এটাতে কয়টা সেগমেন্ট পাঠালে এটা শেষ হয়ে যাবে সেই সেগমেন্টটা বুঝতে পারে এই ফিনিশ ফ্ল্যাগের মাধ্যমে। এই ফিনিশ ফ্ল্যাগের তথ্য এই হেডারের মধ্যে থাকে আমাদের টিসিপি হেডারে। তারপর হচ্ছে রিসেট সুইচ। ধরেন আমাদের সেগমেন্টটাতে অনেক বড় একটা এরর ধরা পড়েছে, তো সেক্ষেত্রে সম্পূর্ণ ডাটাটা আবার নতুন করে পাঠাতে গেলে আমাদের রিসেট ফ্ল্যাগটা কাজ করে। আর্জেন্ট ফ্ল্যাগ, ধরেন আমাদের একসাথে অনেকগুলো ডাটা পাঠানো হচ্ছে, তো সেক্ষেত্রে সবার ব্যান্ডউইথ তো এটা আমাদের হ্যান্ডেল করতে পারবে না। তো সেক্ষেত্রে কি হয় যে টিসিপি লেয়ার আমাদের ডিসাইড করে দেয় যে কোন ফাইলটা যাওয়া বেশি আর্জেন্ট। তো সেক্ষেত্রে এই আর্জেন্ট ফ্ল্যাগটা কাজ করে থাকে। তো আর্জেন্ট ফ্ল্যাগের কাজ কি, যে ডাটাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে পাঠানো বিষয়টাকে আপনি দেখে আর্জেন্ট ফ্ল্যাগ। ওকে, একটু আগে যেরকম বললাম টিসিপি হেডারের কথা, যে সেগমেন্ট আকারে থাকে, এই টিসিপি হেডারের মধ্যে এই তথ্যগুলো থাকে। সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, আমাদের টিসিপি হেডার কিন্তু 20 থেকে 60 বাইটের মধ্যে হয়ে থাকে। তো সোর্স আর ডেস্টিনেশন 2 বাইট 2 বাইট 4 বাইট, সিকোয়েন্স নাম্বার থেকে 4 বাইট, কত 8 বাইট গেল। তারপর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে 4 বাইট, তারপর 8-12 বাইট। তারপর এখানে আরো কিছু আছে, কি বলে, বিভিন্ন ফ্ল্যাগ আছে, ডাটা অফসেট, রিজার্ভ, কন্ট্রোল ফ্ল্যাগ, তারপর হচ্ছে উইন্ডো সাইজ, চেকসাম, আর্জেন্ট পয়েন্ট। এগুলো নিয়ে আপনার 20 বাইট আপনার এখানে চলে যায়, মানে 20 বাইট ডাটা এখানে ধারণ করে রাখে। আর বাকি অপশনাল ডাটা হচ্ছে আপনার 40 বাইটের মধ্যে হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে 20 থেকে 22 বাইটের মতো তথ্য আপনার টিসিপি হেডারে থাকে। তারপর হচ্ছে এরর ডিটেকশন। এরর ডিটেকশনের কথা কিন্তু ডাটা লিঙ্ক লেয়ারেও একবার বলেছিলাম, যে আপনার ওখানেও এরর ডিটেক্ট করে। আরেকবার দেখাই, ডাউনলোড করতে যাই। এই যে এটা হচ্ছে আমাদের শাভেল। আমরা যে কোনো একটা জিনিস যখন ডাউনলোড করতে যাই তো এটা শাভেলও থাকে। যদি শাভেলটা আপনার সেম থাকে তো সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের ডাটাটা একদম ঠিক আছে। তবে এটা যদি পরিবর্তন হয়ে যায় তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এই ডাটাটাতে কোনো একটা পরিবর্তন হয়েছে। আর এটা বোঝা কিন্তু খুব সহজ হয়ে যায়। যেমন আমি একটা লিনাক্স মেশিনের মাধ্যমে কানেক্ট হয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি একটা ফাইল খুলছি, touch001.txt। ওকে, একটা ফাইল খুললাম। ফাইল খোলার পরে তারপর হচ্ছে আমি এখানে দেই echo a001.txt, অর্থাৎ txt-র মধ্যে আমি একটা ফাইল ঢুকালাম, একটা টেক্সট লিখলাম। এখন এটার শাভেল আমি বের করি, SHA-256 sum 001.txt। ওকে, এটার একটা শাভেলু তৈরি হলো, যেমনটা দেখতে পাচ্ছি এইটা। তো এখন আমি একটা কাজ করি, যে আমার এই 001.txt যে ফাইলটা আছে এটার মধ্যে একটু পরিবর্তন করি। পরিবর্তনটা কি, যে আমি এখানে আরেকটা ওয়ার্ড বসাবো, echo b। কোথায় ঢোকাবো? 001.txt তে। বি ঢুকলো। তো এখন আমি এটার শাভেলটা একটু চেক করি।
দেখতেই পাচ্ছেন কত বড় একটা পরিবর্তন হয়েছে। মানে একটুখানি পরিবর্তন হলেই কিন্তু আমাদের সাবেলও আরেকটা হয়ে যাচ্ছে, আকাশ পাতাল তফাৎ। এখানে 874 দিয়ে শুরু, 25C7 দিয়ে শেষ। এখানে 0263 দিয়ে শুরু আর 8133F দিয়ে শেষ হয়েছে। তো এটা কিন্তু অনেক বড় একটা তফাৎ। তো এভাবে কিন্তু তফাৎটা আমাদের ডিটেক্ট করে এই টিসিপি লেয়ারে। আর টিসিপি লেয়ারের মধ্যে একটা বিষয় কি, যে আমাদের ডাটা লিঙ্ক লেয়ার কিন্তু আমাদের এররটা ডিটেক্ট করে। মানে কোনো এই সাবভ্যালুটা যদি একটুখানি এদিক সেদিক হয়, তো সেক্ষেত্রে কি হয় যে ডাটা লিঙ্ক লেয়ারটা সেটা ডিটেক্ট করে, আর এই এররটাকে কারেকশন করে এই ট্রান্সপোর্ট লেয়ার। মানে যদি ধরেন কোনো একটা ডাটা আপনার পরিবর্তন ডিটেক্ট করতে পারে, তো সেটা আপনার কারেকশনের কাজ করে ট্রান্সপোর্ট লেয়ার। এই হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের এরর ডিটেকশন আর ট্রান্সপোর্ট লেয়ারের ডাটা কানেকশনের পার্থক্য। তো ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে আজকে এ পর্যন্তই। তারপর আরও অনেক বিষয় আছে, আর নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, এগুলো নিয়ে আরও অনেক বিস্তারিত কথাবার্তা আছে। তো আপনারা চাইলে অনলাইনের বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে আরও রিসার্চ করতে পারেন, দেখতে পারেন যে আরও বিভিন্ন জিনিস আছে এখানে। তো বিভিন্ন ফ্ল্যাগস আছে, ফ্ল্যাগ সম্পর্কে আরও জানতে পারবেন, যেটা এখানে 9 বাইটের ফ্ল্যাগ আছে। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো রকমের কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।